দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি রোকসানা জুই। মানবিক বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম অঞ্চলে। অবর্ণনীয় কষ্ট আর দুর্ভোগে 6 দিন ধরে বানের পানিতে ডুবে থাকা লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি, খাবার সংকটের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি এবং বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে সেই সব জায়গায় একেবারে সহায়তাও পৌঁছানো যাচ্ছে না। আরও এক শিশুর মৃত্যুসহ প্রাণহানি দাঁড়ালো 36 জনে। বন্যা পরিস্থিতির কারণে 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা। পাখির চোখে দেখলে এখন এমনই এক দুর্দশাগ্রস্ত জনপদ চট্টগ্রামের সাতকানিয়া। চারপাশে কেবলই পানি আর পানি, গ্রামের পর গ্রামে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। মানুষের কষ্ট যেন সীমাহীন। ঘরে জ্বলছে না চুলো, হচ্ছে না রান্না, মিলছে না বিশুদ্ধ পানি। অনেকে এগিয়ে এলেও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না সহায়তা। চলাফেরা কথাবার্তায় পানি খুঁজিয়ে খুব অভাব। কেউ কিছু দেয় আমাদেরকে কোনো খোঁজ খবরই নেই সরকার থেকে। এই যে খালর খাসাই এরা অফিস করছে, এরা বাড়িঘর করছে, এই কারণে পানিগুলো যেতে পারতেছে না। বাঁশখালীর অবস্থাও একই, পরিস্থিতির তেমন উন্নতি নেই। বাড়িঘর ডুবে থাকায় অবর্ণনীয় কষ্টে লাখো মানুষ। পানি মাড়িয়ে অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। খাতে পারতেছে না, কিছু শুতে পারতেছে না, ঘর ভেঙে গেছে, অনেক কষ্টে আছে। প্রথম সমস্যা হচ্ছে বেড়িবাঁধের সমস্যা। যেহেতু টেকসই আমরা বেড়িবাঁধ পাই না এখনো পর্যন্ত। এই আমাদের যেখানে সুইচ গেটগুলো আছে, আমাদের এখানে মধ্যবর্তী যে রাস্তাগুলো আছে, সুইচ গেটগুলো একদম অকেজো হয়ে গেছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর একাধিক টিম। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম বলেন, দুর্গত সবার কাছেই পৌঁছানো হবে সহায়তা। ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িঘর ডুবে থাকায় চরম দুর্ভোগে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও রামুর লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, খাবার, বিশুদ্ধ পানি সহ নানা সংকটে নাকাল দুর্গতরা। এখনো অনেক এলাকায় পৌঁছেনি সহায়তা। অভিযোগ বন্যাপীড়িত মানুষের। জনগণের জন্য যারা পানিবন্দী অসহায় মানুষের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আমার 9 নম্বর ওয়ার্ডে যাচ্ছি। পাহাড় ছাড়া সবগুলা প্লাবিত হয়েছে, অর্থাৎ প্রায় 80% মানুষ পানির নিচে। বান্দরবানে মাতামুহুরী নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপরে। জেলার সাথে বিচ্ছিন্ন সারা দেশের সড়ক যোগাযোগ। শহর ও নিচু এলাকায় ডুবে আছে শত শত ঘরবাড়ি। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল সেবা বিঘ্নিত হওয়ায় বেড়েছে দুর্ভোগ। রাঙ্গামাটিতে বৃষ্টির পানি কমে এলেও বাঘাইছড়ি পৌরসভার 9টি ওয়ার্ড ও 8টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দী। তবে অপ্রতুল ত্রাণ সহায়তা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট কমলেও এখনও 4টি নদীর পানি বিপদসীমার উপরে। তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেও আগামী 2 থেকে 3 দিন উত্তরাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে উত্তরের নিম্নাঞ্চলে। টানা বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে ডুবেছে চট্টগ্রাম অঞ্চল, সিলেট বিভাগের কিছু জেলা। বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বলছে, আগামী 2-3 দিন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাইগঞ্জ নদীর পানি বাড়তে পারে। এতে এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল ডুবতে পারে স্বল্পমেয়াদী বন্যায়। এরই মধ্যে প্লাবিত সিলেট সদর ও মৌলভীবাজারের কিছু এলাকার বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে। পূর্বাভাস আছে, উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও সৃষ্টি হতে পারে স্বল্পমেয়াদী বন্যা। সারা দেশে সব মিলিয়ে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলীয় অববাহিকার তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা ঝুঁকি রয়েছে
সিলেট সুনামগঞ্জের কিছু জায়গা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চলে 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। তবে গেল কয়েকদিনের তুলনায় চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমে এসেছে অর্ধেকে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষার সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। আগামী 16 তারিখ নাগাদ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। রোগীদের প্রতি চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাগিদ দেন মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই সরকার। জানান, সারা দেশে 25,000 মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ দেওয়া হবে। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। ছিল হাজার হাজার ছাত্র। শনিবার সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানটি প্রথাগত অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিএনদের ভাবনার শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় বিভিন্ন পর্যায়ের তরুণ চিকিৎসকদের নানা প্রশ্ন এবং মতামতের জবাব দেন তিনি। আমরা যারা ডাক্তার না, তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। পরে নির্ধারিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে সরকারি পর্যায়ে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। চিকিৎসকদের আহ্বান জানান, মানুষের আস্থা এবং বিশ্বাস আসে সে অনুযায়ী কাজ করার। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত তার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। এদিকে পেশার বাইরে গিয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন সরকার প্রধান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। হাজার মাইল দূরে চলে খেলা আর উত্তেজনার পারদ ছড়াই বাংলাদেশে। সংঘাতে প্রাণ যায় সমর্থকদের। বিশ্বকাপ ফুটবল ঘিরে অন্ধ সমর্থন আর অতি উন্মাদনায় এরই মধ্যে প্রাণ গেছে অন্তত 10 জনের। আর সামাজিক মূল্যবোধ ও সহনশীলতার অভাবে এমন আচরণ বলছেন বিশেষজ্ঞরা। এই জন্য কাউন্সেলিংয়ের পরামর্শ তাদের। সাদ বিন শফিকের রিপোর্টে বিস্তারিত। আমার মেয়ে দুটো যেতে বললো, ভাই আমি কি করবো, ভাই আমার মেয়ে কারে বাবা করে ডাকবো। কুমিল্লার এই নারীর ধারণাতেও ছিল না হাজার মাইল দূরের খেলার রেশে প্রাণ হারাতে হবে তার স্বামীকে। গেল মঙ্গলবার রাতে আর্জেন্টিনা মিশরের হাই ভোল্টেজ ম্যাচের পর হামলায় প্রাণ যায় শরীফুল ইসলামের। বিশ্বকাপ ফুটবলে নিজের দেশের দূরতম অংশগ্রহণ না থাকলেও উন্মাদনা আর আবেগে কয়েক কাঠি সরেশ বাংলাদেশের সমর্থকরা। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের নানা ঘটনা প্রবাহে গত কয়েকদিনে নিহত হয়েছেন অন্তত 10 জন। এমনকি ব্রাজিলের হার মেনে নিতে না পেরে সোমবার কুষ্টিয়াতে আত্মহত্যা করেছেন এক সমর্থক। আপনার খেলা আমার ভালো লাগেনি, এটা যেন সমালোচনার জায়গাটাকে যেন ক্রিটিসিজমের জায়গাটাতে থাকে, কখনোই যেন এটা হাতাহাতি, কখনোই যেন এটা ভায়োলেন্স হিসেবে না যায়। ফুটবল তো কখনো এটা শিখায় না, কোনো কিছু বাড়াবাড়ি তো সবসময় ভালো নয়, আর সংযম প্র্যাকটিস করে সবচেয়ে উপরে। শুধু সংঘাতই না, অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক, শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা কিংবা পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও মারা গেছেন কয়েকজন। বিনোদনের উপলক্ষ খেলাকে কেন্দ্র করে কেন এই উন্মত্ততা? মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা দায়ী করছেন রাজনীতি সহ বিভিন্ন মহলে ঘৃণা চর্চা ও সামাজিক মূল্যবোধের অভাবকে। আমরা ছোটবেলা থেকেই এখন আসলে এই নিজের অজান্তে এই জিনিসগুলোকে রপ্ত করে নিচ্ছি, যে সব কম্পিটিশনের যুগ। ইমোশনকে আমরা ব্যবহার করি ওই স্থানীয় বিরোধ, রাজনৈতিক বিরোধ,
তারপর হচ্ছে আমাদের যে স্থানীয় এবং সামাজিক যে বিভক্তি আছে এই বিভক্তিকে তখন উস্কে দেওয়া হয় এবং উস্কে দেওয়ার মধ্য দিয়ে এটা সংঘাতের রূপ নেয়। খেলাকে এমন সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমেরও দায় দেখছেন বিশ্লেষকরা। নতুন করে সংঘাত এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে কাউন্সেলিং এর পরামর্শ তাদের। বিনোদনের মাধ্যম হিসেবে ফুটবলকে আমরা গ্রহণ করব, কিন্তু তার মানে এই না আমরা নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে একে অপরের ক্ষতিতে আমরা লিপ্ত হয়ে যাব। কম্পিটিশন থাকবে, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে মেনে নেওয়ার বা ডিসিপ্লিন, খেলার যে ডিসিপ্লিনটা সেই মোরালটা যাতে থাকে। খেলা নিয়ে অতিমাত্রায় বিতর্ক এড়িয়ে সহনশীলতা চর্চার তাগিদ সমাজবিজ্ঞানীদের। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। তৎকালীন আওয়ামী লীগ নেতাদের অনুরোধেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। এই মন্তব্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংকটময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। এটি প্রকৃত সত্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিরোধ শুরু না করলে দেশ এখনো পাকিস্তান থাকত বলে মন্তব্য করেন স্পিকার। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শিরোনামে রাজধানীর রাও ক্লাবে আলোচনা অনুষ্ঠান। 1971 সালে রেজিমেন্টটির বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল নিউক্লিয়াস। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটা মেইনস্টে ছিল, নিউক্লিয়াস ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আশা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার ধারাবাহিকতায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকবে সেনাবাহিনী। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। নইলে যারা পুরো জাতি এবং যারা মুক্তিযোদ্ধা তারা এমনিতে সকলেই ঐক্য চান, কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিতে তাদের তো একটু কষ্ট হবারই কথা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে যুদ্ধ না করলে দেশ এখনো পাকিস্তান থাকত। নিরীহ বাঙালিদের উপরে ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। পাকিস্তানের এক ক্র্যাকডাউন চালালো জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। স্পিকারের আক্ষেপ, স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা যথাযথ মূল্যায়ন পায়নি। 71 যারা দেখে নেই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে ছাড় দেবে না 11 দল। রংপুরে বিভাগীয় সমাবেশে এই কথা বলেছেন জোটের নেতারা। অভিযোগ করেন, নির্বাচনের আগে তিস্তা নিয়ে ভালো ভালো কথা বলেছে বিএনপি, কিন্তু সরকার গঠনের পর বাজেটে 10 টাকাও বরাদ্দ দেয়নি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই অঝোরে বৃষ্টি নামে। ভিজেই কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনেন কর্মীরা। সীমান্ত হত্যা ও পুশিন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান 11 দল নেতারা। সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে, যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় 1 ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির অভিযোগ করেন, প্রতিশ্রুতি দিলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেই সরকারের। তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি ভাঙলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা। মন্তব্য করেন, দেশে এলেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না, আমরা সেই বাংলাদেশে নাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হঠাৎ করে দেশজুড়ে চাউর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে এর কিছুই আমলে নিচ্ছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে। হুট করে আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা জানান শেখ হাসিনা। তবে দেশের পাসপোর্ট হাতে না থাকার পরও কেন এই ঘোষণা, কেনই বা দেশে ফেরার জন্য উতলা হয়ে একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি, এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই আলোচনার মাঝে চিফ প্রসিকিউটর জানান, এসব আমলে নিচ্ছেন না তারা, কারণ ফিরতে হলে সবার আগে মোকাবেলা করতে হবে দেশের প্রচলিত আইন। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো, সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি, সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের যে মামলায় মৃত্যুদণ্ড হয়েছে, সে মামলা শুনানির জন্য উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ যেটা হয়েছে, সেটার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল হয়নি এবং আপিল হওয়ার কোনো সুযোগও নেই, যেহেতু তিনি পলাতক আছেন। অন্য চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে। ওই আপিলটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে আমরা শুনানির প্রস্তুতি নিব। এখনই শুনানির কোনো ইয়ে নাই, তবে আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। এদিকে 71 সালে মানবতা বিরোধী অপরাধের 30 মামলা নিয়ে একরকম দ্বিধায় আছে প্রসিকিউশন টিম। এসব মামলার বিচারে অগ্রগতি নেই গেল কয়েক বছর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।